আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতির জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। আসো আমরা পাঠে চলে যাই। প্রথমেই আছে সমবায় কি? স্বল্প আয়ের কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইন অনুযায়ী যে সংস্থা গড়ে তোলেন তাকে সমবায় সমিতি বলে। আবার বলছি, স্বল্প আয়ের কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইন অনুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে কি বলা হবে? সমবায় বলা হবে। এখন সমবায় সমিতি কাকে বলে? পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে সমমনা, সমশ্রেণীভুক্ত, সমান অধিকারের ভিত্তিতে মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। তাহলে সমবায় সমিতির মূল উদ্দেশ্যটা কি? পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে সমমনা, সমশ্রেণীভুক্ত, তাঁতি শ্রেণী, কৃষক শ্রেণী, মজুর শ্রেণী, অর্থাৎ যারা যেই শ্রেণীভুক্ত ওই শ্রেণীভুক্ত কতিপয় লোক যদি একত্রিত হয়ে পারস্পরিক কল্যাণের জন্য, অর্থনৈতিক কল্যাণের জন্য সমিতি গঠন করে, সেটাই হচ্ছে সমবায় সমিতি। তাহলে সমবায় সমিতি হতে হলে তাদের কি থাকতে হবে? সমমনা, সমান মনের, সমশ্রেণী ও সমান অধিকারের ভিত্তিতে মিলিত হয়ে যে সংগঠন গড়ে তুলবে সেটাই হচ্ছে সমবায় সমিতি। সমবায়ের মূল উদ্দেশ্য কি? আমরা যে সমবায় সমিতিটা গঠন করব শিক্ষার্থীরা, তার মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, সমবায়ের মূল উদ্দেশ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করা। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে বসবাস করে, তার ফলে কিছু শ্রেণী অন্য শ্রেণীর দ্বারা নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে না এবং অনেক কষ্টের উৎপাদিত পণ্য সামগ্রী, উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারে না, অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রয় করার সময় মধ্যস্থভোগীদের জন্য তারা ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে না। এই সকল অসুবিধার কথা বিবেচনা করে সমবায় সমিতির জন্ম হয়েছে এবং তার মাধ্যমে ওই শ্রেণীভুক্ত মানুষদ্বয় উপকৃত হয়। কেমনভাবে উপকৃত হয়? আর্থিক কল্যাণ সাধনের মাধ্যমে উপকৃত হয় শিক্ষার্থীরা। দেখো, এই জায়গায় কিছু ছবি দিয়েছি আমি কয়েকটা। দেখো, সবাই একই উদ্দেশ্যে একই লাইনে থেকে কাজ করছে। এক একজনের দেখো ড্রেসটাও একই, অর্থাৎ এই ড্রেসটা একই কেন? একই শ্রেণী বোঝাতে আমি এই ছবিটা নিয়েছি। এবং দেখো, সবার মধ্যে সমান মন, সমমনা বোঝাতে, এবং সবার উদ্দেশ্য অর্থনৈতিক, পারস্পরিক অর্থনৈতিক উদ্দেশ্য হাসিল করা, কল্যাণ সাধন করা, এটা মূল উদ্দেশ্য ছিল। শিক্ষার্থীরা, এখন দেখো যে প্রশ্নটি, বাংলাদেশের সমবায় সমিতি কত সালের আইন অনুযায়ী গঠিত? বর্তমানে বাংলাদেশের সমবায় সমিতিগুলো 2001 সালের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। কত সালের আইন অনুযায়ী? 2001 সালের আইন অনুযায়ী। এবং এই সমবায় বিধিমালা হলো 2004 সালের বিধিমালা অনুসারে সমবায় সমিতি পরিচালিত হয়ে থাকে। সমবায় সমিতির উপবিধি কাকে বলে? অনেকের কাছে এই প্রশ্নটি অনেক কঠিন মনে হয় অনেক সময়, কিন্তু এই প্রশ্নটি অনেক সহজ।
আলোচনার পর আশা করি এই বিষয়টি সহজবোধ্য মনে হবে। যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন উল্লেখ থাকে তাকে সমবায় সমিতি উপবিধি বলে। অর্থাৎ এ জায়গায় খেয়াল করো, যে দলিলে, এর মানে একটা দলিলে উল্লেখ করবে, একটা কাগজে লিখিত থাকবে অভ্যন্তরীণ মানে প্রতিষ্ঠানের ভিতরের কার্যক্রমগুলো, বাহ্যিক বাহিরের বিষয়গুলো, যে অর্থাৎ সমবায়ের ভিতর এবং সমবায়ের বাহিরের যে কার্যক্রমগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কি থাকবে, নিয়ম কানুন থাকবে, নিয়ম কানুন থাকবে, উল্লেখ থাকবে, তাকেই সমবায় সমিতি বলে। তাহলে সমবায় সমিতির উপবিধি বলে। সমবায় সমিতির উপবিধিতে আমরা মূল বিষয়বস্তু কয়টা পেলাম, যে পেলাম ওই বিষয়বস্তু যে একটা দলিল, এটা একটা দলিল, যে দলিলে আমার প্রতিষ্ঠানটি, আমার সমিতিটি অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম কানুন থাকবে, কোন কোন পদ্ধতি কি কি ফর্মুলায় এটা চলবে, এই বিষয়গুলো থাকবে, সেটি হচ্ছে সমবায় সমিতির উপবিধি। ক্লিয়ার? আবার বলছি, যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কি থাকবে, নিয়ম কানুন থাকবে। আমরা বিদ্যালয়ে যখন আসি তখন একটা নিয়ম কানুন আছে না, যে কয়টার ভিতরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে, কখন থেকে ক্লাস শুরু হবে, টিফিন আওয়ার কখন, অর্থাৎ একটা নিয়মের ভিতর চলতে হয়। তেমনি সমবায় সমিতির ক্ষেত্রে একটা নিয়ম নীতিকে মাথায় রেখে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। এই নিয়ম নীতি যে কাগজ বা দলিলে উল্লেখ থাকে সেটাই হচ্ছে সমবায় সমিতির উপবিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি ন্যূনতম কতজন সদস্য বিশিষ্ট হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিক্ষার্থীরা। আমরা যে সমবায় সমিতি গঠন করব, এটা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু লোকের উপর দায়িত্ব অর্পণ করা হয়, দায়িত্ব থাকে বা দায়িত্ব গ্রহণ করে। ওই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে ন্যূনতম কতজন সদস্য থাকতে হবে? 6 জন সদস্য থাকতে হবে। কয়জন শিক্ষার্থীরা? 6 জন, আশা করছি। তাহলে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি ন্যূনতম 6 সদস্য বিশিষ্ট হতে হবে। এখন আসো, উৎপাদক সমবায় সমিতি কাকে বলে? সমবায় সমিতির শ্রেণীবিভাগগুলোর মধ্যে একটি হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। শিক্ষার্থীরা, উৎপাদক সমবায় সমিতি বলতে বোঝায় সমশ্রেণীভুক্ত কয়েকজন উৎপাদক উৎপাদন ও বিক্রির কাজে প্রতিযোগিতা না করে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। তাহলে দেখো, উৎপাদক সমবায় সমিতি কি, যে সকল অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ীরা যে সকল কার্যক্রম উৎপাদন করে, যে সকল পণ্যদ্রব্য উৎপাদন করে, তারা ওই পণ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের জন্য পরস্পর প্রতিযোগিতায় যদি নেমে যায়, তাহলে দেখা যাবে এক ব্যবসায়ীর যদি উৎপাদন খরচ 5 টাকা হয়, আরেক ব্যবসায়ীর কোনো কারণে 4 টাকা হলো, সে 4.5 টাকা পণ্যটা বিক্রয় করতে পারবে। এর ফলে অন্য ব্যবসায়ীটা কি করবে, যার উৎপাদন খরচই 5 টাকা হয়েছে, সে বিক্রি করতে পারবে না, সে লসে পড়বে, লোকসানে পড়বে। এর জন্য তারা কি করে, অর্থাৎ যে প্রোডাক্টটা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা উৎপাদন করছে, কিন্তু তাদের উৎপাদন খরচ কম বেশি হতে পারে, তারা তাদের স্বার্থ রক্ষার জন্য, পারস্পরিক কল্যাণের জন্য, অর্থনৈতিক কল্যাণের জন্য একত্রে মিলিত হয়ে উৎপাদন ও বিক্রির কাজটা করে, এবং তারা প্রতিযোগিতা পরিহার করে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে এই সমিতিটা গঠন করে, যার ফলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়। এখন আসো, ভোক্তা সমবায় সমিতি কি?
বা ভোক্তা সমবায় সমিতি কাকে বলে শিক্ষার্থীরা? মধ্যস্থ ব্যবসায়ীদের শোষণ থেকে রক্ষা এবং ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য পাওয়ার লক্ষ্যে কোনো নির্দিষ্ট এলাকায় ভোক্তারা সংঘবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করেন তাকে ভোগকারী বা ভোক্তা বা ক্রেতা সমবায় সমিতি বলে। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের শোষণ, এই বিষয়টি জানা উচিত। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যে কলমটা ব্যবহার করি এই কলমটার যদি উৎপাদন খরচ হয় 2-3 টাকা, আমার খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছানো পর্যন্ত যদি তার মূল্য দাঁড়ায় 4 টাকা 5 পয়সা, 50 পয়সা, 4 টাকা 50 পয়সা, এই ক্ষেত্রে দেখো যদি 1 টাকা 50 পয়সা মধ্যে যদি উৎপাদক 50 পয়সা লাভ করে, তাহলে তারপরও 1 টাকা থাকে। এই 1 টাকা কারা সুবিধা নেয়? মধ্যস্থ ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ী 5 টাকা বিক্রি করে 50 পয়সা লাভবান হয়। তাহলে মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদক শ্রেণী 50 পয়সা লাভ করে। কত? 50 পয়সা লাভ করে। এই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা 1 টাকা লাভ করে। তাহলে এই যে অবস্থা, মধ্যস্থকারীর এই শোষণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে উন্নত মানের পণ্য পাওয়ার লক্ষ্যে কোনো নির্দিষ্ট এলাকায় ভোগকারীরা সংঘবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করে তাকে ভোগকারী, ভোক্তা বা ক্রেতা সমবায় সমিতি বলে। এক্ষেত্রে যদি সমবায় সমিতি করার মাধ্যমে উৎপাদক শ্রেণীর থেকে এই সমিতি পণ্যটা ক্রয় করত, তাহলে 4 টাকাই হয়তো বা 3.5 টাকার মধ্যেই কলমটা ক্রয় করতে পারত। তাহলে কম মূল্যে তাদের চাহিদা পূরণ করা সম্ভব হতো। এই জন্য তৈরি হয়েছে ভোক্তা সমবায় সমিতি, যাতে ন্যায্য মূল্যে তারা পণ্য সামগ্রী ক্রয় করতে পারে। এখন আসো, মালিক সমবায় সমিতি কাকে বলে? সমশ্রেণীর মালিকরা নিজেদের সাধারণ সমস্যার সমাধান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে যে সমিতি গড়ে তোলে তাকে মালিক সমিতি, মালিক সমবায় সমিতি বলে। অর্থাৎ এই জায়গায় ভোক্তারা পণ্যদ্রব্য ভোগ করার জন্য ক্রয়ের সুবিধা পায়, আর মালিক শ্রেণীরা তাদের যে সমস্যা, সাধারণ কিছু সমস্যা থাকে, সমস্যার সমাধান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, মালিকদের আর্থিক অবস্থার উন্নয়ন করার জন্য এই সমিতি গঠন করে থাকে। এখন আসো, আমরা জানব প্রাথমিক সমবায় সমিতি কি। যে সমবায় সমিতি প্রাথমিকভাবে যোগদানকারী সদস্য অর্থাৎ তৃণমূল পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। আবার বলছি, যে সমবায় সমিতি প্রাথমিকভাবে যোগদানকারী সদস্য অর্থাৎ তৃণমূল পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। এখন আসো, কেন্দ্রীয় সমবায় সমিতি কি। কয়েকটি প্রাথমিক সমিতি একত্রিত হয়ে একটি কেন্দ্রীয় সমিতি গঠন করে। এই ধরনের সমিতি কোনো থানা, এলাকা বা অঞ্চলে অবস্থিত প্রাথমিক সমিতি সমূহের কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করে। অর্থাৎ প্রাথমিক সমিতির কেন্দ্রীয় কার্যক্রমগুলো বা সমিতির মধ্যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করে কি কেন্দ্রীয় সমবায় সমিতি। এর মাধ্যমে তার সমস্যাগুলো সমাধান হয়ে থাকে। শিক্ষার্থীরা আবার বলছি, কেন্দ্রীয় সমবায় সমিতি কি? কয়েকটি প্রাথমিক সমিতি একত্রিত হয়ে, এই জায়গায় কয়েকটি বিষয় লক্ষণীয়। কয়েকটি প্রাথমিক সমিতি হতে হবে, একত্রিত হয়ে কেন্দ্রীয় সমিতি গঠন করে। এই ধরনের সমিতি থানা পর্যায়ে হতে পারে, এলাকা বা অঞ্চল ভিত্তিক হতে পারে, এবং তাদের সমস্যাসমূহ সমাধানকল্পে এই সমিতিটা গঠন করা হয়।
শিক্ষার্থীরা, আশা করছি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই দোয়া করছি। এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা বাসায় ভালোভাবে নিচ্ছ আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।